ওকে। আচ্ছা, আজকে যে তোমাদের চ্যাপ্টারটা শুরু করব এনভায়রনমেন্টের উপরে, সেটা হচ্ছে ইউনিট 5, শক্তি ও পরিবেশ, এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট। আচ্ছা, শক্তি বলতে কি বোঝো? কেউ বলতে পারবে শক্তি বলতে কি বোঝো? ক্ষমতাকে। বলো, ঠিক করে বলো। ক্ষমতাকে বুঝি। আচ্ছা, আর আর কেউ? এনিওয়ান? ম্যাম, কার্য করার ক্ষমতাকে শক্তি বলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর কোনো ডেফিনেশন কিছু দিতে পারবে? আচ্ছা, ঠিক আছে, আমি বলছি। শক্তিটা হচ্ছে আমাদের প্রধান, হচ্ছে কি শক্তি জিনিসটা কি, আমাদের কাজ করার ক্ষমতাটাকেই বলা হয় শক্তি। শক্তি কি জিনিস? আমরা যে ঘুম থেকে সকালবেলা উঠি, তারপরে আমাদের বিভিন্ন রকম কাজ থাকে প্রত্যেকেরই। এরপর সকাল, দুপুর, বিকেল, রাত্রি, সমস্ত এই যে সারা দিন আমরা যে কাজ করে থাকি, সেখানে আমাদের মানে যতটা আমরা কাজ করছি, প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের শক্তির প্রয়োজন হয়। যেমন তোমরা এখন স্টুডেন্ট, তোমরা কি পড়াশোনা করছো, পড়াশোনা করতে গেলেও একটা শক্তির প্রয়োজন। এই শক্তির প্রধান উৎস কি? সূর্য। ঠিক আছে, শক্তিকে কখনো সৃষ্টি করা যায় না, এটা হচ্ছে প্রাকৃতিক উপাদান। আবার কি, ধ্বংস। শক্তিকে কেবলমাত্র রূপান্তর করা, এটা এবার কি শক্তিকে আমরা রূপান্তর করতে পারি, শক্তি বিভিন্ন কাজে লাগে, যেটা কি হচ্ছে কৃষি, শিল্প, পরিবহন, যোগাযোগ ব্যবস্থা, আমোদ প্রমোদ, শিক্ষা, গবেষণা, প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের শক্তির প্রয়োজন হয়। শক্তি না থাকলে, ক্ষমতা যদি না থাকে, আমরা কোনো কাজে এগিয়ে যেতে পারবো না। এমনকি অর্থনৈতিক উন্নতি হচ্ছে সেখানে শক্তিকে আমরা মানে বিশেষ করে আমরা শক্তি কি কাজে, বৈদ্যুতিক কাজে ভীষণ পরিমাণে শক্তিকে আমাদের কাজে লাগানো হয়। সেটা কি, টেলিফোন, টেলিভিশন, তারপরে ফ্রিজ, রেফ্রিজারেটর, এই সমস্ত ক্ষেত্রে কি শক্তিকে আমাদের প্রচন্ড দরকার পড়ে। এবার শক্তিকে আমরা কি করতে পারি, শক্তি আমরা 7 প্রকারের ভাগ করতে পারি। এক হচ্ছে যান্ত্রিক শক্তি, 2 হচ্ছে তাপ শক্তি, তারপর বৈদ্যুতিক শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, রাসায়নিক শক্তি, আর চৌম্বক শক্তি। ঠিক আছে, এবার ম্যাম, শক্তি, বইয়ের কত নম্বর পৃষ্ঠা? ম্যাম, তুমি কোন বই ব্যবহার করছো? ওই তো ম্যাম, পরিবেশবিদ্যার অলোকা দেবী। অলকা দেবী, অলকা দেবীর বইয়ে দেখো, পেজ নাম্বার হচ্ছে 27। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। এবার কি, শক্তিকে আমরা দুভাগে, দু রকমের উৎস আছে, একটা হচ্ছে প্রচলিত শক্তি, একটা হচ্ছে অপ্রচলিত। প্রচলিত শক্তিটা কি? প্রচলিত শক্তি হচ্ছে আমরা বহু যুগ যুগ ধরে এই শক্তিকে কাজে লাগিয়ে আসছি, এটা হচ্ছে প্রচলিত শক্তি। প্রচলিত শক্তি বলতে উদাহরণ দিতে পারবে কি কি প্রচলিত শক্তি আছে? ম্যাম, বায়ু যে শক্তি হবে। না না না, বায়ু শক্তি না, যে শক্তিকে আমরা খুব মানে প্রাচীন কাল থেকেই বলতে পারি, যেটা আমরা কয়লা, ব্যবহার করে আসছি। পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস। হ্যাঁ হ্যাঁ, কয়লা। কয়লা, কয়লা, ম্যাম, খনিজ তেল, রাসায়নিক শক্তি। কয়লা, আলোক খনিজ ম্যাম, তেল। শক্তি। খনিজ তেল। আমি বলছি, শোনো ভালো করে।
যেটা হচ্ছে আমরা বহু যুগ যুগ ধরে যেই শক্তিকে আমরা ব্যবহার করে আসছি সেটা হচ্ছে প্রচলিত শক্তি, যেটা হচ্ছে চিরাচরিত শক্তি, যাকে আমরা বলি চিরাচরিত শক্তি, যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, পারমাণবিক শক্তি আর জলবিদ্যুৎ। ঠিক আছে, এটা হচ্ছে প্রচলিত শক্তির মধ্যে বলছে। আর যেটা হচ্ছে অপ্রচলিত শক্তি, যেটা হচ্ছে ইদানিং যে শক্তিকে প্রচুর পরিমাণে কাজে লাগানো হচ্ছে। কারণ কি, প্রচলিত শক্তি মানে একদিন ফুরিয়ে যাবে, সেই ফুরিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অপ্রচলিত শক্তিকে কাজে লাগানো হচ্ছে। এই অপ্রচলিত শক্তিগুলি কিছুক্ষণ আগে যে বললে বায়ু শক্তি, সেটা হচ্ছে সৌরশক্তি। হ্যাঁ, সৌরশক্তি, বায়ু শক্তি, ভূতাপীয় শক্তি, ঠিক আছে, এইগুলি, জৈব গ্যাস, এইগুলি বোঝা গেল? হ্যাঁ ম্যাম। বুঝতে পারলে? এইবার হচ্ছে আমি প্রচলিত শক্তির মধ্যে যেটা বলবো কয়লা, কয়লার সম্পর্কে। কয়লার সম্পর্কে কেউ বলো কিছু। তাড়াতাড়ি, তাড়াতাড়ি কেউ কিছু বলো কয়লার সম্পর্কে। বহুদিন ধরে ভূমিকম্পের ফলে মাটির তলায় জীবদেহ, প্রাণী, গাছপালা প্রভৃতি দেহাবশেষ মাটির তলায় চাপা পড়ে সেগুলো কয়লাতে পরিণত হয়ে এসেছে বহু যুগ যুগ আগে সেগুলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর কেউ, আর কেউ কয়লার সম্পর্কে কিছু বলতে পারো? তাপবিদ্যুৎ উৎপাদনে কয়লা ব্যবহার হয়, আর কয়লার মূল উৎপাদন হচ্ছে কার্বন। জ্বালানির হ্যাঁ কাজেও তো কয়লা ব্যবহার হয়। হ্যাঁ, সব থেকে হচ্ছে কয়লা হচ্ছে আমাদের খুব পরিচিত, খুব গুরুত্বপূর্ণ। কয়লাকে আমরা বহু যুগ যুগ ধরেই চিনি, আর কয়লাকে আমরা বিভিন্ন কাজেই লাগিয়েছি। বিশেষ করে আমাদের বাড়ির সমস্ত বাড়িতে জ্বালানি কাজে আমরা কয়লাকে ব্যবহার করেছি। কয়লা কোথায় পাওয়া যায়? মাটির তলায় পাওয়া যায়। এটা 2 কিলোমিটার গভীরতা পর্যন্তই কয়লাকে পাওয়া যায়। কয়লা কিভাবে উৎপত্তি হয়? প্রাকৃতিক বিপর্যয়ের কারণে। উদ্ভিদ মাটির তলায় চাপা পড়ে যায় প্রাকৃতিক কারণে, সেটা হচ্ছে বহু যুগ যুগ ধরে এটা তাপ ও অনেক চাপের বছরে ফলে থাকার কারণে। হ্যাঁ, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সেখানে কয়লার উৎপত্তি হয়ে থাকে। ঠিক আছে, কয়লার মূল উপাদান হচ্ছে কার্বন। এবার কি, আর কি, কয়লা আমাদের ক প্রকার আছে? কয় প্রকার বলো কয়লা? ম্যাম, কয়লা 4 ম্যাম প্রকার। অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস আর যে কয়লা কোনো একজন, যে কোনো তিন একজন। প্রকারের ম্যাম, তিন। না, 3 প্রকার ম্যাম না, তিন কয়লা হচ্ছে প্রকারের। 4 প্রকার। কয়লা 4 প্রকার: পিট, লিগনাইট, বিটুমিনাস, অ্যান্থাসাইট। আর হ্যাঁ, অ্যান্থ্রাসাইট। অ্যান্থাসাইট। ঠিক আছে, এইবার কয়লাকে আমরা কি কি কাজে ব্যবহার করছি? ম্যাম ম্যাম, জ্বালানির কাজে ব্যবহার শিল্পায়নের করছি, কাজে। তাপবিদ্যুৎ উৎপাদনের কাজে। শিল্প, কৃষির তাপ ক্ষেত্রে। উৎপাদনের কাজে, জ্বালানির কাজে, শিল্প উৎপাদনের কাজে ব্যবহার করছি। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিকই একদম। স্টিম ইঞ্জিন চালানোর ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করছি। আগে তো দেখেছো অনেকে রেলের ক্ষেত্রে, মানে ট্রেন যে চলতো কয়লার মাধ্যমে। ঠিক আছে, তারপরে বৈদ্যুতিক তাপ উৎপাদনের ক্ষেত্রে কয়লাকে ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা, কয়লা পাতনের ফলে, হ্যাঁ, সেটা হচ্ছে রাসায়নিক দ্রব্য পাওয়া যায়। কি কি রাসায়নিক দ্রব্য পাওয়া যায়? ম্যাম, কোল গ্যাস আর আলকাতরা। কোল গ্যাস, আলকাতরা, অ্যামোনিয়া, গ্যাস কার্বন, এগুলি পাওয়া যায়। আচ্ছা, কয়লার ভবিষ্যৎ সম্পর্কে কি জানো? কয়লা হচ্ছে সীমিত সম্পদ, একটা আমাদের প্রচলিত শক্তির মধ্যে সীমিত সম্পদ। কয়লাকে যদি আমরা অতিরিক্ত ব্যবহার করে থাকি তাহলে কয়লা একদিন শেষ হয়ে যাবে, কয়লাকে আমরা ফিরে পাবো না। ঠিক আছে, তাই কয়লাকে কয়লাকে আমরা মানে বিশেষ করে গুরুত্ব দিতে হবে, যাতে কয়লার অত্যাধিক পরিমাণে ব্যবহার না হয়। কিন্তু কয়লা যদি আমরা বেশি ব্যবহার করি, জ্বালানি কাজে যদি বেশি ব্যবহার করা হয়, তাতে আমাদের কি কি ক্ষতি হয়? তো ভান্ডারটা ফুরিয়ে যাবে।
হ্যাঁ, এটা তো ভার্নার ফুরিয়ে যাবে, এই কথাটা ঠিকই। এক হচ্ছে মানে গ্যাস উৎপন্ন হয়, কার্বন কয়লা ডাই যখন অক্সাইড। জ্বালানো হবে তখন সেখান থেকে একটা গ্যাস ধোঁয়ার মতো বেরোয়, আর সেটা যখন আমাদের নাকে বা প্রশ্বাসের মাধ্যমে যখন আমরা নেই তখন আমাদের শ্বাসের প্রবলেম হয়। হ্যাঁ, ফুসফুসের ক্ষতি হয়। ঠিক আছে, ফুসফুসের ক্ষতি মন্ডলে হয়। দূষণ এছাড়া হবে। কি হচ্ছে, হ্যাঁ দূষণ হবে, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোঅক্সাইডের পরিমাণ খুব বেড়ে যাবে। এর ফলে কি পৃথিবীর আমাদের বুকে, বায়ুমণ্ডল দূষিত হবে। হ্যাঁ বায়ুমণ্ডল দূষিত হবে। ঠিক আছে, এইটুকু এটা বোঝা গেল। হ্যাঁ ম্যাম। এই পর্যন্ত এই পর্যন্ত বোঝা গেল? হ্যাঁ ম্যাম। আচ্ছা, কয়েকটা কোশ্চেন লিখে নাও তাড়াতাড়ি। শর্ট কোশ্চেন তাড়াতাড়ি লেখো। 1 নম্বর হচ্ছে ক্ষয়িষ্ণু সম্পদের উদাহরণ দাও। ক্ষয়িষ্ণু সম্পদের উদাহরণ দাও। ম্যাম আরেকবার বলুন। ক্ষয়িষ্ণু, ক্ষয়িষ্ণু, ক্ষীয় উন্তস্তয় হস্যি, পেট কাটা মধ্যে শয় হস্যু। ঠিক আছে, ক্ষয়িষ্ণু সম্পদের উদাহরণ দাও, যেটা ক্ষয় হয়ে যাচ্ছে। উদাহরণ কি? কয়লা, খনিজ তেল। হ্যাঁ, কয়লা খনিজ তেল। ঠিক আছে, লেখো, উত্তর লেখো, কয়লা খনিজ তেল। 2 নম্বর লেখো পুনর্ভব বা পুনর্নবীকরণযোগ্য সম্পদের উদাহরণ দাও। সূর্য শক্তি, জলবিদ্যুৎ শক্তি। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনটা সৌরশক্তি, লেখাও। বায়ু শক্তি, বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি। হ্যাঁ, সবই অপ্রচলিত শক্তিগুলিই হবে, কিন্তু কোশ্চেনটা কি লিখেছো তোমরা? পুনর্ভব বা পুনর্নবীকরণযোগ্য সম্পদের উদাহরণ উদাহরণ দাও। উত্তর লেখো সৌরশক্তি, বায়ু শক্তি। ঠিক আছে, তারপরের কোশ্চেন হচ্ছে যে সম্পদ সর্বত্র পাওয়া যায় তার উদাহরণ দাও। সব সময় পাওয়া যায়। ম্যাম সূর্যালোক হবে, বাতাস, সূর্যালোক, মাটি। হ্যাঁ 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 হ্যাঁ, সৌরশক্তি। উত্তর হচ্ছে সৌরশক্তি, জল, বাতাস ইত্যাদি। এর পরের কোশ্চেন আছে কয়লা ও খনিজ তেলের মূল সমস্যা কোথায়? কয়লা ও খনিজ তেলের মূল সমস্যা কোথায়? উত্তর হবে এরা অফুরন্ত নয়। এরা অফুরন্ত নয়। হয়েছে? হ্যাঁ ম্যাম। তারপরের কোশ্চেন লেখো অচিরাচরিত শক্তির উদাহরণ দাও। অচিরাচরিত শক্তির উদাহরণ দাও। কিছুক্ষণ আগেই বললাম অচিরাচরিত শক্তির উদাহরণ, বলো কেউ। ম্যাম সূর্য। হ্যাঁ, সৌরশক্তি, বায়ু শক্তি, ভূতাপীয় শক্তি, জলশক্তি। জোয়ার ভাটা শক্তি। ঠিক আছে, জোয়ার ভাটা শক্তিটা কেউ লিখে নাও। এইবার তারপরের কোশ্চেন হচ্ছে প্রাকৃতিক সম্পদ কাকে বলে? প্রাকৃতিক সম্পদ কাকে বলে? ম্যাম প্রকৃতি থেকে যে সকল সম্পদ আমরা পাই তাকে প্রাকৃতিক সম্পদ বলে। হ্যাঁ হ্যাঁ, পরিবেশ থেকে যে সম্পদ পাওয়া যায় তাকে প্রাকৃতিক সম্পদ বলে। যেমন সূর্য, পরিবেশ থেকে যে সম্পদ পাওয়া যায় তাকে প্রাকৃতিক সম্পদ বলে। তারপরের কোশ্চেন হয়েছে তারপরের কোশ্চেন লেখো মানবিক সম্পদ কাকে বলে?
মানবিক সম্পদ কাকে বলে? উত্তর লেখো। বলতে পারবে মানবিক সম্পদ কাকে বলে? মানুষের থেকে যে মানুষের সম্পদ পাওয়া যায়। কর্মফলের ফলে যে সম্পদ উৎপন্ন হয় তাকে মানবিক সম্পদ হ্যাঁ হ্যাঁ, মানুষ যে সম্পদ সৃষ্টি করে, ঠিক আছে। মানুষ যখন সম্পদ সৃষ্টির উপাদান, মানুষ যখন সম্পদ সৃষ্টির উপাদান, তখন সেই মানুষকে মানবিক সম্পদ বলে। ম্যাম আরেকবার বলুন। মানুষ যখন সম্পদ সৃষ্টির উপাদান, কমা দিয়ে লেখো, তখন সেই মানুষকে মানবিক সম্পদ বলে। যেমন হচ্ছে উদাহরণ হচ্ছে কৃষক, শ্রমিক, ডাক্তার। তারপরের কোশ্চেন হচ্ছে সাংস্কৃতিক সম্পদ কাকে বলে? সাংস্কৃতিক সম্পদ কাকে বলে? বলতে পারবে? কি ম্যাম? সাংস্কৃতিক সম্পদ কাকে বলে? উত্তর লেখো। মানুষের জ্ঞান, বুদ্ধি, শিক্ষা প্রভৃতি যখন সম্পদ সৃষ্টি করতে সাহায্য করে, মানুষের, উত্তর হচ্ছে মানুষের জ্ঞান, বুদ্ধি, শিক্ষা প্রভৃতি যখন সম্পদ সৃষ্টি করতে সাহায্য করে তাকে সাংস্কৃতিক সম্পদ বলে। যেমন শিল্প, প্রযুক্তি। যেমন হচ্ছে শিল্প, প্রযুক্তি। হয়েছে? হয়েছে তোমাদের লেখা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, প্রত্যেকের হয়েছে তো? হ্যাঁ ম্যাম হয়েছে। আচ্ছা, আমি বলেছিলাম আজকে 5th চ্যাপ্টারটা শুরু করেছি। বলেছিলাম যে আমি ইউনিট 1 থেকে ইউনিট 4 পর্যন্ত কোশ্চেন অ্যান্সার, মানে কোশ্চেন জিজ্ঞাসা করব, তোমরা অ্যান্সার দেবে, ঠিক আছে। তা আমি কিছু শর্ট কোশ্চেন জিজ্ঞাসা করছি, তোমরা উত্তর দেবে। 1 নম্বর হচ্ছে সুইডেনের স্টকহোমে প্রথম রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে কোন সম্মেলন অনুষ্ঠিত হয়? দাও, বলো কেউ। সুইডেনের স্টকহোমে প্রথম রাষ্ট্রসংঘের অনুষ্ঠিত হয়। হ্যাঁ, শুক্লা বলো। ম্যাম পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়, ঠিক। আচ্ছা, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? আকাশ বলো। ম্যাম 5 জুন। ম্যাম 5 ম্যাম 5 জুন। না 5 মার্চ হবে। যাকে আমি জিজ্ঞাসা করছি 5ই জুন বলছি, আমি যাকে জিজ্ঞাসা করছি সেই উত্তর দাও। আকাশ বলো, কবে পালিত হয়? হ্যাঁ, 5ই জুন। 5 জুন। আচ্ছা, পরিবেশ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি? তুহিন বলো। ব্যুৎপত্তিগত অর্থ কি? পরিবেশ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি? ম্যাম আমি আগের ক্লাসগুলোয় ছিলাম না, করিনি। আচ্ছা ঠিক আছে, তারপরে আর কেউ? সজল। সজল, দীপ। আচ্ছা, আর কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? প্রবেশ করা। হ্যাঁ, জীব ও বলো। জড়ের প্রবেশ করা। সমন্বয়ে মানুষের পারস্পরিক অবস্থাকে পরিবেশ বলে।
পরিবেশ বলিনি, আমি বলেছি পরিবেশ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি? প্রবেশ করা। না না, কোনো কিছুর সঙ্গে, উত্তর হচ্ছে কোনো কিছুর সঙ্গে সংশ্লিষ্ট পারস্পরিক অবস্থাকে বোঝায়। ঠিক আছে, এবার বলো পারস্পরিক অবস্থা বলতে কি বোঝো? পরস্পর পরস্পরের সঙ্গে একত্রিত হওয়াকে। হ্যাঁ সেটা আছে, কিন্তু আমাদের পরিবেশের মধ্যে সেটা কি কি আছে? যেমন বাড়ির পরিবেশ, বিদ্যালয়ের পরিবেশ, গ্রামের পরিবেশ, শহরের পরিবেশ, সামাজিক ঠিক আছে, পরিবেশ। হ্যাঁ সামাজিক পরিবেশ, ভৌগোলিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, এগুলিকে উল্লেখ করা হয়। ঠিক আছে, পরের কোশ্চেন হচ্ছে সামাজিক পরিবেশ বলতে কি বোঝো? বলো কেউ, শ্রীতম কে তুমি বলো। মনুষ্য সৃষ্ট পরিবেশ। সামাজিক পরিবেশ ঠিক করে বলো, মনুষ্য সৃষ্ট তো বটে। মনুষ্য সৃষ্ট পরিবেশ বা মানুষের গঠনের মাধ্যমে সৃষ্ট পরিবেশ। হ্যাঁ হ্যাঁ, মানুষের গঠন, সংগঠন বা সমাজ গঠনের মাধ্যমে, ঠিক আছে, সমাজ গঠনের মাধ্যমে সৃষ্ট পরিবেশ। বোঝা গেল? পরের কোশ্চেন হচ্ছে পরিবেশবাদ বলতে কি বোঝো? পরিবেশবাদ বলতে কি বোঝো বলো। পরিবেশ সম্পর্কিত মতবাদকে পরিবেশবাদ বলে। হ্যাঁ, কি বললে? পরিবেশ সম্পর্কিত মতবাদকে। হ্যাঁ মতবাদকে পরিবেশবাদ বলে। পরিবেশ। ঠিক। আচ্ছা, এখানে এখন বলবে যুথিকা। ঠিক আছে, যুথিকা, মানুষ পরিবেশ থেকে কি অর্জন করে? মানুষ পরিবেশ থেকে জ্ঞান অর্জন করে প্রথমত, দ্বিতীয়ত পরিবেশের সঙ্গে কিভাবে মানিয়ে নিতে হয় সেই প্রক্রিয়াটা অর্জন করতে পারে। ঠিক, মানে শিক্ষা তাছাড়াও অর্জন। তাছাড়াও পরিবেশে পরিবেশের আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, শিক্ষা অর্জন করে। ঠিক আছে, আচ্ছা সংস্কৃত সঙ্গে আমাদের, চলতে চলতে হ্যাঁ বলো আর কি বলবে। আহ আচ্ছা, তারপরে কোশ্চেন হচ্ছে সংস্কৃত আমাদের কি শিক্ষা দেয়? সংস্কৃতি আমাদের কি শিক্ষা দেয়? ম্যাম বলো, আমাদের দক্ষতার শিক্ষা দেয়। সংস্কৃতি কি শিক্ষা দেয় ঠিক করে বলো। হ্যাঁ দক্ষতা দেয়, অর্জন করি আমরা। আদার্স কি আছে? সংস্কৃতি মানুষকে সৃজনশীলতার বিকাশ ঘটাতে সাহায্য করে, মানুষ, আমাদের জ্ঞান লাভ এবং সৃজনশীলতার বিকাশ ঘটাতে সাহায্য করে। হ্যাঁ সেটা আছে, আমরা ভালো করে যদি বলতে পারি তাহলে সেটা হচ্ছে সংস্কৃতি মানুষকে সুস্থ পরিবেশ গঠনে সচেতন করে। ঠিক আছে, সুস্থ পরিবেশ গঠনে সচেতন করে। আচ্ছা, পরের কোশ্চেন হচ্ছে সামাজিক পরিবেশের মধ্যে অন্তর্গত বিষয়গুলি কি কি? সামাজিক পরিবেশের মধ্যে অন্তর্গত বিষয়গুলি কি কি? জ্ঞান, বিশ্বাস, শিল্প, সাহিত্য, আইন, প্রথা। যে কোনো একজন বলো, সবাই মিলে বলতে যেও না। জ্ঞান, বিশ্বাস, শিল্প। না সেটা নয়, ঠিক সামাজিক পরিবেশের মধ্যে পড়ছে সামাজিক রীতিনীতি, ঠিক আছে, সংস্কৃতি, অভ্যাস, ধর্ম, বৃত্তি, আয়, এগুলি পড়ছে। ঠিক আছে, আচ্ছা এবার আর একটা কোশ্চেন হচ্ছে IUCN এর পুরো নাম কি? IUCN এর পুরো নাম কে? শুক্লা, শুক্লা কে বলো। বলো IUCN। হ্যাঁ বলো। আচ্ছা তোমার ডিস্টার্ব করছে।
কেউ বলতে পারবে? ম্যাম বলবো? বলো। ম্যাম ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। কনসারভেশন অফ নেচার নামে এটা কি হয়েছিল? এটা হচ্ছে স্বশাসিত সংস্থা, একটা 1948 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়েছিল। ঠিক আছে, এর কাজ কি ছিল? আন্তর্জাতিক স্তরে পরিবেশ আন্দোলন। পরিবেশের উন্নয়নের উপরে এক তত্ত্ব প্রকাশ করে, ঠিক আছে, এই সংস্থা। আচ্ছা, আজ এই পর্যন্তই থাকলো। ঠিক আছে, নেক্সট দিন আমি আবার কোশ্চেন জিজ্ঞাসা করব আর 5th চ্যাপ্টারটা আবার পড়াবো।